ধ্যাত্তারিকা পালালো কেন? আচ্ছা। ইট ওয়াজ এ সো বিগ মাউথ। পালানোর পরে মনে হচ্ছে এটা কাগুজে বাঘ, এই আয়না ঘর, এই জীবনে শুনিনি এরকম নাম। হোয়াট ইজ দিস? আমি জানলা দিয়ে দেখছি, উপর থেকে দেখছিলাম, আমার দেখা যাচ্ছে মানুষ, দেখা যাচ্ছে গাছপালা, দেখা যাচ্ছে ছোটো ছোটো নদী নালার মতো একটু একটু কানালগুলো দেখা যাচ্ছে, কি ভাল লাগছে। তো নামার পরে যা যা রেখে গিয়েছিলাম তাই পেয়েছি, শুধু সময়টা হারিয়ে গেছে। ওখানে আমাকে লিড দিতে হয়েছে, আমি লিড দিয়েছি, জাতিসংঘে দিয়েছি, এবং যেখানে যেখানে স্টেট ডিপার্টমেন্টের সামনে দিয়েছি, তারপরে যেখানে যেখানে আমাদের আন্দোলন হয়েছে, আমার ওখানকার যারা কর্মীরা আছেন, নেতা কর্মীরা ওখানে যারা কাজ করতেন, ওদের কাছে তো আমি অনেক সম্মানী ছিলাম, অনেক ভালোবেসে তারা আমাকে শ্রদ্ধা করতো অনেক, তারা আমাকে নিয়েই সব কাজ করতো। এবং বড় বড় মিটিংগুলোও আমরা ওখানে করেছি, আন্দোলনগুলো করেছি, ডেমনস্ট্রেশন করেছি, প্রসেশন করেছি। এগুলো কখনো হোয়াইট হাউসের সামনে, কখনো স্টেট ডিপার্টমেন্টের সামনে, কখনো টাইমস স্কোয়ারের সামনে। এগুলো আমাদের 16-17 বছর ধরে এগুলো চলছিলই, কখনো এতটুকু গ্যাপ দেয়নি। কিছু হলেই সবাই ছুটে আসতো, আপা আজকে এখানে যেতে হবে, এটা হচ্ছে আমাদের মামলা, আমাদের কর্মীদের মামলা নিয়ে হচ্ছে, আমরা এটা নিয়ে একটা ডেমনস্ট্রেশন করতে হবে, আজকে আমাদের অমুক নেতা মারা গেছে, ওটা নিয়ে করতে হবে। আমরা কোনো কাজ বাদ দেইনি, দলের যে কাজগুলো করার দরকার আমরা নিজেদের মতো করেই আমরা করেছি, আমরা কোনো গ্যাপ দেইনি কোথাও। আমি পুরোটা সময় ধরে তাদের সাথে ছিলাম, শুধু আমেরিকাতেই নয়, আমেরিকা থেকে বাংলাদেশে আসতে পারিনি ঠিকই, কিন্তু বিশ্বের বাকি কান্ট্রিগুলোতে আমি অ্যাটেন্ড করেছি। যখন যেখানে আন্দোলন হয়েছে আমি সেখানে গিয়ে অ্যাটেন্ড করেছি, যখন যেখানে সমাবেশ হয়েছে আমি সেখানে অ্যাটেন্ড করেছি। গান নিয়েও হাজির হয়েছি, গান গেয়েছি, প্লাস আমি কখনো আগে স্লোগান দিতাম না, এবার স্লোগানও দিয়েছি। আমার স্লোগান দেখে সবাই মানে অবাক হয়ে গেছে যে আপা এত সুন্দর করে স্লোগান দিলেন, আমার সন্তান মরল কেন, স্বৈরাচারী জবাব দেয়। তো আবু সাইদ যখন মারা যায়, তখন তো যেদিন বাচ্চারা সব মানে কে কখন মারা যাচ্ছে, অহরহ মারা যাচ্ছে, আমরা মানে একটা অন্য জগতে আছি। তখন এমন আছি যে মনে হয় যেন যদি আমরা ইয়ে করতে পারতাম, যে টাইম শেয়ার করতে পারতাম, তাহলে মনে হয় ওটা দিয়ে আমরা টাইম মেশিন দিয়ে আমরা চলে আসতে পারতাম। তখন মনে হয়েছিল যে টেকনোলজি আরও কেন ফাস্ট হলো না, যে আমরা টাইম মেশিন দিয়ে কেন চলে যেতে পারি না। যদি আমরা বিদেশ থেকে যারা আছে তারা যদি সবাই, কিন্তু তারা রাস্তায় নেমে গেছে, তারাও বাসায় নেই, তাদের ওখানেও বাবা মারা রাস্তায় নেমেছে, ছাত্ররা যারা পড়াশোনা করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে, সব কমিউনিটিতে যত ছেলেপেলেরা আছে, স্টুডেন্টসরা আছে, সবাই এসেছে, ইনক্লুডিং মাই সান। আমার ছেলে মানে হি ওয়াজ লাইক পাজেলড হয়ে গেছে, মানে চোখ লাল হয়ে গেছে, কান্নাকাটির মতো করছে, মা আমার ফ্রেন্ডরা রাস্তায় নেমেছে, মা আমি এখনই টিকিট কেটে দাও, আমি এখনই যাব বাংলাদেশে, আমি ওদের সাথে গিয়ে দাঁড়াবো ওখানে, মা আমাকে যেতেই হবে। তখন আমি বললাম আমরা টাইমস স্কোয়ারে যাচ্ছি, ওখানে সবাই তোমার অ্যাসোসিয়েটরা, তুমি ওখানেই চলো। তারপরে তাকে ওখানে রীতিমতো ডেমনস্ট্রেশন করলো। অ্যান্ড আমি দেখছিলাম, আমার সত্যিই ভালো লাগলো যে না, আমরাও দূরে না, আমরা আছি বাংলাদেশে, ঢাকার সেই রাজপথেই আছি। সেটা ধ্যাত্তারিকা পালালো কেন? আচ্ছা। ইট ওয়াজ এ সো বিগ মাউথ, যে কোনোদিন পালায় না, কোনোদিন যায় না, এতই পাওয়ারফুল বা এতই মানে ইয়ে ছিল, ডিক্টেটরশিপ ছিল, যে তার তো ক্যারেক্টারে যায় না পালানোটা। এখন পালানোর পরে মনে হচ্ছে এটা কাগুজে বাঘ। আমরা 16 বছর শুধুই সহ্য করেছি, সময় দিয়েছি, শুধু দরকার ছিল না এত সময় দেওয়ার। আমার কাছে এটাই মনে হয়েছে, অর্থহীন। তো এত কিছু করে, এত 16 বছর ধরে তার সমস্ত রাজত্বকে স্টাবলিশ করেছে, সব কিছু করেছে, অনেক উন্নয়নের গল্প শুনেছি, কিন্তু উন্নয়নের গল্পের পরে দেখা গেল যে 17 বিলিয়ন চলে গেছে। তাহলে এটা দেশটার রইল কেন? দেশটাও কি র্যাপ আপ করে দিয়ে দেওয়া, যে গেলে তাই দিয়ে দিত। তো শেষে যদি পালিয়েই যেতে হয়, তো মরার আগে যার মৃত্যু হয়, এটাই তো অবস্থা। আমি তো তাই কত মামলা হামলা, বিনা দোষে গায়েবী মামলা এতগুলো,
এক একজনের মানে 150-200 করে মামলা এক একজনের এরকম। তো আমাদের নেতাকর্মী কতগুলো তো মারাই গেছে, আমরা হিসাবও বের করতে পারছি। তারা তালিকা দিক না, তালিকা করুক, দেখবেন যে কত। এই যে তারা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে এক একজনকে মাসের পর মাস জেলে রেখে দিছে। আমরা কত ফোন পেয়েছি, কত কান্নাকাটি জানতাম, দেখতাম। তারা বলতো যে আমাদের ঘরে চুলা জ্বলছে না, আমার বাচ্চা আর স্কুলে যেতে পারবে না, কারণ কে তাকে পড়ার খরচ দেবে, সংসার দুবেলার জ্বালায় একবেলা খেত। এরকম একটা দিন রাতিপাত করতো তারা আমাদের নেতাকর্মীদের। তারা বলতো না, আমাদের সচিব সাহেব বলতেন না, মির্জা ফখরুল সাহেব বলেছেন যে তারা স্টুডেন্টরা এসে, শিক্ষকরা এসে রিক্সা চালাতো। তো তার মানে কি, শুধু একটা অংশ তারা সরকারকে এনজয় করেছে, সরকারের অর্থ এনজয় করেছে, আর বাদ বাকি মানুষগুলো তারা এই কষ্টে দিনাতিপাত করে। তাদের ব্যবসা ছিল না, অনেকের বিজনেস নাই, অনেকের চাকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নাই, ইনকাম নাই, জিনিসপত্রের দাম আকাশচুম্বী। তারা কোথায় যাবে, তারা কার কাছে বলবে? এই যে ঘটনাগুলো ঘটেছে, 16 বছর কিন্তু কম না। 16 বছরে কিন্তু একটা বাচ্চার কিন্তু জন্ম হওয়ার পর 16 বছর কিন্তু পরিণত হয় সে। 16 বছর ইজ টিন, একটা মানে গ্রোন আপ তখন। তাহলে একটা বাচ্চা ওই অভাবের মধ্যে দিয়ে গ্রোন আপ হলো, সে কোনোদিন আলোর মুখ দেখতে পেল না। সে যখন পড়াশোনা হতে শুরু করে, তখনই দেখা গেল তার বাবার মৃত্যু হয়ে গেছে, ক্রস ফায়ারে গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। এই আয়না ঘর, এই জীবনে শুনিনি এরকম নাম। হোয়াট ইজ দিস? তো এই যে অদ্ভুত অদ্ভুত শব্দ, অদ্ভুত অদ্ভুত ঘটনা, অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন, সেক্টর, ইস্যুস, এগুলো কিন্তু অনেক অনেক বড় ইতিহাস। এগুলো একটা কালো ইতিহাস, কালো অধ্যায় দিয়ে গেছে এই রেজিম। এখানে এক ছোট কথাইও বলা যাবে না। আমার চেয়ে আরও ভালো বলতে পারবে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা, যারা ওই সময়টা সাফার করেছে, চিন্তা করেছে, বাবা মার তোয়াক্কা করে নেই, রাস্তায় বেরিয়ে গেছে। এই যে আবু সাহেব বুকটা পেতে দিল, ও তো বিশ্বাস করতে পারিনি ওকে গুলি করা হবে। গুলি করে ফেললো তাকে। তার মানে কি, এখানে কত মূল্যবোধ নাই, মায়া মমতা তো দূরের কথা, কোনো মূল্যবোধ নাই, কোনো নৈতিকতা নাই। তো এইসবের মধ্যে আমরা 16 বছর 17 বছরটাকে একটা কম্প্যাক্ট করে নিলে এটি কমপ্লিটলি একটি কালো ইতিহাস। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।